জেনারেশন মানে 4 স্টেপ ট্রাভেল ডিমান্ড মডেল। 4 স্টেপ ট্রাভেল ডিমান্ড মডেল কেন নাম হচ্ছে? 4টা স্টেপ ছিল। 4টা স্টেপের মধ্যে 1 নম্বর স্টেপ ট্রিপ জেনারেশন, 2 নম্বর ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোড স্প্লিট অ্যান্ড ট্রিপ অ্যাসাইনমেন্ট। সো এই 4টা স্টেপের বলছিলাম 3 নম্বর স্টেপ পর্যন্ত হচ্ছে কুইজে থাকবে উইথ ম্যাথ, আর 4 নম্বর স্টেপে শুধু নামগুলা শিখতে হবে, ঠিক আছে? তা আমরা মোটামুটি পড়ে চলে যাচ্ছি। ফিউচারে আরো একটু যদি সময় পাই তাহলে আবার সবকিছুই হচ্ছে একটু একটু করে বাড়বে, ঠিক আছে? এখন আসো, আজকে থেকে আমরা পড়বো 3 নাম্বার মানে টপিক। 1 নাম্বার পড়ছিলাম ইন্ট্রোডাকশন টু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে পড়লাম ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। তা মনে রাখো, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কিন্তু অনেক বড় একটা ফাস্ট একটা ব্যাপার, যেখানে এক একটা স্টেপই মাস্টার্স এর কিন্তু এক একটা ফুল কোর্স। আর সেখানে আমরা মাত্র 2-3টা ক্লাস করলাম। তার মানে বোঝাই যাচ্ছে যেখান থেকে কিন্তু আমরা ইন ডিটেলস শিখতে পারলাম না, বা জাস্ট একটু সুপারফিশিয়ালি শিখলাম। এখন আমরা চলে যাচ্ছি পল রাইটের বইয়ের চ্যাপ্টার 7, জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে। জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে মানে জিওমেট্রিক ডাইমেনশন, এইগুলো আমরা শিখবো। হ্যালো। হ্যাঁ। হ্যালো। 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 জিওমেট্রিক ডিজাইন। এখন যদি আমরা দেখি যে জিওমেট্রিক ডিজাইনের মধ্যে কি আছে, ঠিক আছে? আসলে জিওমেট্রিক ডিজাইন মানে হচ্ছে একটা লেনের উইডথ কত হবে, কয়টা লেন থাকে, একটা সুপার এলিভেশন কেমন থাকে, কার্ভেচার বা কার্ভ কেমন থাকে, এই সমস্ত ডাইমেনশন বা সবকিছু সেট করাটাই হচ্ছে আমাদের এই এইটার কাজ। এখন আসো ডিজাইন, এই জিনিসগুলা যে আমরা সেট করি, লাইক মানে জিওমেট্রিক ডিজাইনের যে ডাইমেনশন বা এইগুলা, সেইগুলা কিসের উপর নির্ভর করে? সেই কিছু ফ্যাক্টরের নাম এখানে আমরা এখন দেখবো, ঠিক আছে? দেখবো। তাহলে দেখো, 1 নম্বর ফ্যাক্টর কোনটা? ট্রাফিক সেফটি কনসিডারেশন। মনে করো যে একটা রোড, আমার এই রোড এরকম যাচ্ছে, এই এই রোড যাচ্ছে, টু লেন টু ওয়ে, এখানে যদি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আমরা কি করি? এখানে একটা ডিভাইডার দিয়ে দিই। বা একটা জায়গায় প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল, রাস্তায় ধরো এরকম শার্প টার্নিং ছিল, এখন আমরা কি করলাম? এখন আমরা এই রেডিয়াসটা বাড়ায় দিলাম, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো হচ্ছে ট্রাফিক সেফটি কনসিডারেশন। বা একটা জায়গায় ফুট ওভারব্রিজ করে দেওয়া লাগতেছে, তার মানে সবকিছুর মূলে আমরা কি করতে চাই? পুরো জায়গাটা সেফ রাখতে চাই, ঠিক আছে? তারপরে আসো ফাংশনাল ক্লাসিফিকেশন। ফাংশনাল ক্লাসিফিকেশন মানে একটা রোড যে ধরনের ফাংশনের মধ্যে থাকে তার ক্লাসিফিকেশন ডিফারেন্ট হয়। যেমন মনে করো যে তোমাদের আগে আমি পড়াচ্ছি কি সবচেয়ে ভালো ক্যাটাগরি রোড হচ্ছে ফ্রিওয়ে বা এক্সপ্রেসওয়ে, তারপরে আর্টেরিয়াল, তার নিচে কালেক্টর, তার নিচে লোকাল, এই ধরনের। তাহলে দেখো, এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ে হলেই কি হতে হবে? এই জিনিসটার স্ট্যান্ডার্ড ভালো হতে হবে একটা এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে। আচ্ছা, একটুখানি 1 মিনিট লাইনে থাকো।
ধরনের রোড তার উপর নির্ভর করবে। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, টেবিল 7.1, এই টেবিলটা যদি দেখো, যে একটা ফ্রিওয়ে যদি আমি করতে চাই, একটা ফ্রিওয়ে মানে কি, কোয়ালিটি ভালো হতে হবে। একটা কোয়ালিটি ভালো মানে কি, একটা ভেহিকেল অনেক স্পিডে যাইতে থাকবে এবং ডিলে কম হবে, এই ধরনের রাস্তা। তোমাদের আগে কি শিখেছিলাম, সবচেয়ে লেভেল অফ সার্ভিস মানে একটা রোডের অপারেটিং কন্ডিশন, সবচেয়ে ভালো হলো এ, তারপর বি। এখন দেখো, এ, বি, সি, তার মানে যত নিচের দিকে আমি যাইতে থাকবো, তত এটা লেভেল অফ সার্ভিসের যত নিচের দিকে, তত হচ্ছে এটার অ্যাভারেজ অপারেটিং স্পিড কম হবে, ঠিক আছে। এবং ই পর্যন্ত হচ্ছে অ্যাকসেপ্টেবল লেভেল, এফ হচ্ছে ফেইল গ্রেড। এখন আমি যদি বলে দেই এ, বি, এই ধরনের, আমি যদি বলে দেই যে এ, বি এই ধরনের রোড, মানে রোডের এই ধরনের লেভেল অফ সার্ভিস, তার মানে কি এই রোড গুলাতে আমার অনেক বেশি স্পিড থাকবে এরকম লাগবে। এবং অনেক বেশি যদি স্পিড থাকতে হয়, তাহলে কি লেন উইডথ বড় থাকতে হবে, নাম্বার অফ লেন্স বেশি থাকতে হবে, কার্ভটা হচ্ছে মাইল্ড কার্ভ থাকতে হবে, ঠিক আছে। সো এইভাবে এ আমাকে ফোর্স করবে যে রাস্তাটা যাতে আমি ভালোভাবে, মানে ওই স্পিড মেনটেন করতে গেলে অনেক ডাইমেনশন হলো ফোর্সড হবে ওইগুলা ঠিক করতে। যেমন ফ্রিওয়ে হইলে, যেমন আমেরিকায় বলা আছে যে একটা যদি রুরাল এরিয়ায় লেভেল ল্যান্ডে হয়, তাহলে ফ্রিওয়ে হলে তার লেভেল অফ সার্ভিস অবশ্যই বি থাকতে হবে। যদি আর্টেরিয়াল হয় তাহলে লেভেল অফ সার্ভিস বি হতে হবে। যদি লোকাল রোড হয় তাহলে এটা ডি থাকতে হবে। ডি থাকতে হবে মানে কি, তার মানে রিকোয়ারমেন্ট অত বেশি না, ঠিক আছে, এরকম। সো আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ রোডওয়ে, তার মানে এটা দ্বারাও আমাদের জিওমেট্রিক ডিজাইনের এলিমেন্টস গুলা চেঞ্জ হয়। 3 নম্বর দেখো, প্রজেক্টেড ট্রাফিক ভলিউম অ্যান্ড কম্পোজিশন, তার মানে কি, তার মানে আমাদের এই রোডটার কি পরিমাণ ট্রাফিক মুভ করবে এবং কি টাইপের ভেহিকেল মুভ করবে তার উপর নির্ভর করবে কিন্তু। যেমন যত বেশি ভেহিকেল হবে তত নাম্বার অফ লেন্স বেশি লাগবে আমাদের, ঠিক আছে। তারপর যদি বড় ট্রাক চলে, তাহলে কি হবে, আমাদের নর্মাল যে টার্নিং রেডিয়াসটা এরকম বড় থাকতে হবে, তাহলে তাহলে বড় ভেহিকেল এখানে কি ঘুরতে পারবে না, ঠিক আছে। সো ভেহিকেল ট্রাফিক ভলিউম অ্যান্ড কম্পোজিশনের উপর নির্ভর করবে আমাদের জিওমেট্রিক ডিজাইন। তারপর রিকোয়ার্ড স্পিড মানে হচ্ছে একটা রোডের যে পরিমাণ স্পিড আমি যদি তুলতে চাই, যত স্পিড লিমিট বাড়বে তত কি হবে, ওই রোডের জিওমেট্রিক ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন কার্ভেচার বড় লাগবে, তারপর তোমার লাগবে, সুপার এলিভেশন দিতে হবে সেইভাবে, ঠিক আছে। নেক্সট আসো, মাল্টি মডাল নিডস অ্যান্ড সারাউন্ডিং, মাল্টিমোডিয়াল নিডস অফ দ্য সারাউন্ডিং কমিউনিটি মানে কি, মানে হচ্ছে আমাদের যে জায়গাটায় আমরা ডিজাইন করতেছি সেই জায়গার মাল্টিমোডিয়াল মাল্টিমোডাল সিস্টেম আছে কিনা, ঠিক আছে। মাল্টিমোডাল, যেমন বাংলাদেশে বা ঢাকার কথা যদি আমরা চিন্তা করি, এতদিন পর্যন্ত ছিল ইউনিমোডাল সিস্টেম, মানে অনলি সার্ফেস ট্রান্সপোর্টেশন। এখন দেখতেছি আমরা মেট্রো চলে আসছে, কিছুদিন পরে হচ্ছে আরো চলে আসবে। তোমার মনে করো যে ওয়াটারওয়েজ ডেভেলপ হবে। তখন কি হচ্ছে, এক সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম যখন ইন্টিগ্রেট করে অপারেট করবো আমরা, তখন ওই সিস্টেমটাকে বলবে মাল্টিমোডাল সিস্টেম। মাল্টিমোডাল সিস্টেম হলে কিন্তু আমাদের ওইখানে কিন্তু কিছু জিওমেট্রিক চেঞ্জ আসবে। যেমন মনে করো যে বিদেশে একটা ট্রেন স্টেশনে বা এমআরটি স্টেশনে কি ঢুকে যায়, ওর মধ্যে হলো বাস চলে যায়, বাস যে ওয়েট করে, তাহলে কি ওই জায়গাটার বাসের প্ল্যাটফর্ম, বাসের হচ্ছে সবকিছু যেখানে নামবে যাবে, এইগুলা কি ডাইমেনশন সবকিছু কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। টোপোগ্রাফি অফ দ্য সারাউন্ডিং, এটার উপরেও নির্ভর করবে আমাদের জিওমেট্রিক ডিজাইন। যেমন দেখো, আমাদের যখন আমরা দেখি ইংলিশ মুভিজ বা অনেক মুভিজ টুভিজে, পাহাড়ের পাশ দিয়ে অনেক এরকম পাহাড়, এই পাহাড়ের মধ্যে মধ্য দিয়ে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে এ মুভ করতেছে, ঠিক আছে। এই এইখানে মনে করো যে বড় ভেহিকেল মুভ করতেছে, এই লেন গুলা যদি তুমি দেখো, তাহলে দেখতে পারবা যে এই লেন গুলা কিন্তু খুব বেশি চওড়া না। কারণ কি, মানে এই জায়গায় তোমার মানে খরচের ব্যাপার আছে, বানানো কষ্টের ব্যাপার আছে। সো
টোপোগ্রাফি অফ দ্য সারাউন্ডিং এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে আমাদের জিওমেট্রিক ডিজাইন। একই জিনিস, ক্যাপিটাল কস্ট, যত খরচ বাড়তে থাকবে তত আমরা কি হবে আমাদের, আমরা চিন্তা করব ওইটা না, অত বড় লেন দিব না, একটু ন্যারো লেন দিব, অত মাইল স্লোপ দিব না, মাইল স্লোপ দিতে গেলে খরচ বেড়ে যাচ্ছে, আমি একটু স্টিপার যাব। ঠিক আছে। এজেন্সি ফান্ডিং মেকানিজম, মানে বিভিন্ন এজেন্সি যে আমাদের টাকা পয়সা দেয় তাদের কিন্তু ফান্ডিং এর উপর নির্ভর করে যে আমাদের হচ্ছে জিনিসগুলা কেমন কেমন আমাদের করতে হবে। যেমন দেখো, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল যে ইনক্লুসিভ ডিজাইন করা সবার জন্য। তার মানে কি, একটা রোড দিয়ে হচ্ছে তোমার যে অন্ধ সে যেন হেঁটে যাইতে পারে, যে হুইল চেয়ারে যাচ্ছে সে যেন যেতে পারে। তাহলে দেখো, যে হুইল চেয়ারে যাচ্ছে তার কিন্তু যেখান থেকে হলো এই এটা শেষ হবে, পেডিস্ট্রিয়ান ওয়াকিং এর জায়গাটা বা ফুটপাথ যেখানে শেষ হবে সেই জায়গাটা কিন্তু এরকম স্লোপিং করে দিতে হবে, যাতে করে এখানে হলো হুইল চেয়ার নিয়ে একজন মানুষ ইজিলি যেন যাইতে পারে। ঠিক আছে। হুইল চেয়ার নিয়ে সহজে যেন মানে এখানে মুভ মুভ করা যায়। ঠিক আছে। এটা হচ্ছে তোমার। তারপরে হিউম্যান সেঞ্চুরি ক্যাপাসিটিস অফ দ্য রোডওয়ে ইউজার্স, যেমন মেকানিক্যালি অনেক কিছুই পসিবল। লাইক মনে করো যে এরকম একটা স্টিপ রোড বানালাম, ভেহিকেল কিন্তু চলতে পারবে, কিন্তু আমি মনে করো যখন এই গাড়িতে উঠি আমার তখন ভয় লাগবে যে এত স্টিপ যদি পড়ে যায়। তার মানে আমাকে এমন ভাবে সেট করতে হবে জিওমেট্রিক ডিজাইন, যাতে করে আমার কাছে এটা হলো একসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে। নেক্সট আসো ভেহিকেল সাইজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। ভেহিকেলের সাইজ এবং ক্যারেক্টারিস্টিক্স কিভাবে করে আমরা ডিটেলস হচ্ছে পরে আবার দেখতেছি। ঠিক আছে। পাবলিক ইনভলভমেন্ট রিভিউ অ্যান্ড কমেন্টস, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন এই ধরনের মানে যখন আমরা ডিজাইন করি, ডিজাইনের পর কিন্তু একটা জায়গায় থাকে যে পাবলিকরা এটা কিভাবে দেখতেছে, পাবলিকরা এটা হচ্ছে কিভাবে এটা নিয়ে এটা নিয়ে তাদের কমেন্ট দিচ্ছে, কোনো কনসার্ন থাকলে সেইগুলোর জন্য অনেক সময় ডাইমেনশন বা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। তারপরে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, যে কোনো বড় প্রজেক্ট এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না হলে সেই প্রজেক্ট গুলো পাস হয় না। সো এনভায়রনমেন্টাল কনসিডারেশন, রাইট আপ ওয়ে ইম্প্যাক্টস এন্ড কস্ট। মনে করো যে একটা জায়গায় আমি বড় রাস্তা করতে যাচ্ছি, ধরো 100 ফিট, তাহলে এই যে 100 ফিট জায়গা যে আমি নিয়ে নিব, মানুষজনকে সরাতে হবে এখান থেকে, তাহলে এখানে কি পরিমাণ খরচ হবে সেটার উপরও নির্ভর করে আমার প্রজেক্ট বা আমার এই জিওমেট্রিক ডিজাইন ডাইমেনশন। ঠিক আছে। এই নেক্সট আমরা দেখি আরো কিছু। শোনো তোমরা পয়েন্ট এই এই পর্যন্ত বলো, কারো কোনো কোশ্চেন আছে এই পয়েন্টে, যে জিওমেট্রিক ডিজাইন কিসের উপর নির্ভর করে সেটার এই পয়েন্ট গুলা বললাম। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এখন দেখো, রিলেশনশিপ অফ ট্রাফিক টু হাইওয়ে ডিজাইন, আমরা কতগুলো জিনিস শিখবো। তোমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ মনে হয় বাই দিস টাইম এগুলো শুনছো বা শিখছো। বলো তো, এডিটি বলতে কি বুঝি আমরা? এডিটি, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। আর একটা শুনছো নাম, এএডিটি। এই দুইটার মধ্যে পার্থক্য কি? কে বলবা? রোল নাম্বার 140, বলো। জি স্যার। হ্যাঁ, এডিটি কাকে বলে? স্যার এটা ডেইলি ফর ট্রাফিক, আর ওটা বাৎসরিক ডেইলি ট্রাফিক স্যার। আর এডিটিটা কি? স্যার একটা হচ্ছে দিন গড় ট্রাফিক, আর একটা হচ্ছে বাৎসরিক দৈনন্দিন ট্রাফিকটা। মানে মানে এডিটি কত ঘন্টার ট্রাফিক? বুঝলাম না স্যার। মানে এডিটিটা কত ঘন্টার ট্রাফিক, মানে 24 2 ঘন্টা, ঘন্টা। 4 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা?
স্যার কত ঘন্টার ট্রাফিক? 24 ঘন্টার ট্রাফিক, ঠিক আছে। আর এডিটি কত ঘন্টার ট্রাফিক? স্যার এটা 365 দিনের সাথে 24 ঘন্টা গুণ। না, ঠিক হয় নাই। শোনো, দুইটাই হচ্ছে 24 ঘন্টা, মানে একদিনের ট্রাফিক। প্রথমে এডিটিটা বোঝাই যে আমি যদি 365 দিনেরই ডাটা কালেক্ট করি, ধরো প্রথম দিনে 24 ঘন্টায়, মানে পুরো একটা দিনে কতগুলা ট্রাফিক গেল বের করলাম, দ্বিতীয় দিনে কত ট্রাফিক গেল এটা বের করলাম, এইভাবে 365 দিনে কত ট্রাফিক গেল সেটা বের করলাম। তাহলে মোট কত দিনের ট্রাফিক হলো? 365 দিনের। এই ট্রাফিক গুলাকে সব যোগ করলাম, করে 365 দিন দিয়ে ভাগ করলাম 365 দিয়ে। তাহলে যে অ্যাভারেজটা পাইলাম সেই অ্যাভারেজটা 24 ঘন্টার ট্রাফিক, অ্যাভারেজ ওভার 365 দিন। তাহলে 365 দিনের প্রতিদিনই ট্রাফিক কাউন্ট করে যদি এটা গড় করি, তাহলে এটাকে বলা হয় এডিটি। বুঝা গেল? জি স্যার। আর এডিটি কি? মনে করো আমি 10 দিনের ট্রাফিক কাউন্ট করলাম, 10 দিনের ট্রাফিক যোগ করে 10 দিয়ে ভাগ করলাম, এটাও 24 ঘন্টা ট্রাফিক হলো, কিন্তু এটা হলো এডিটি। তার মানে 365 থেকে কম যে কোনো সংখ্যক দিনের অ্যাভারেজ যদি বের করা হয় তাহলে হলো এডিটি। আর 365 দিনেরই অ্যাভারেজ বের করলে এডিটি। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ। অন্যরা কি বুঝতেছো নাকি তোমরা কম্পিউটারের সামনে নাই? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, বুঝতেছি। ঠিক আছে। তাহলে এডিটি এর পরীক্ষায় কিন্তু পার্থক্য আসে, মাথায় রাখো। এখন আসো, এই এই জিনিসগুলো নিচের থেকে বোঝাচ্ছি আসলে কি। ডিজাইন আওয়ার ভলিউম, ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন, পার্সেন্টেজ ট্র্যাক, ডিজাইন স্পিড। এখানে দেখো, একটা রোডে একটা রোডে দুইটা ডিরেকশনে ট্রাফিক যাচ্ছে, একটা হচ্ছে এইদিকে যাচ্ছে আর একটা এইদিকে যাচ্ছে। যে কোনো পাশে, মনে করো যে এই পাশের লেনে কয়টা ভেহিকেল যাচ্ছে তার উপর নির্ভর করে কি করবে, এইখানে কয়টা লেন দিব আমি সেটা নির্ভর করবে। একইভাবে এই পাশের লেনে কয়টা ভেহিকেল যাচ্ছে সেটার উপর নির্ভর করবে এইটা। তার মানে আমার কিন্তু ডিজাইন করার সময় দরকার হয় যে প্রত্যেকটা ডিরেকশনে ঘন্টায় কি পরিমাণ ভেহিকেল যাচ্ছে। এখন দেখো, তাহলে আমাদের মনে করো এডিটি আছে। এডিটি মানে কত ঘন্টা ট্রাফিক একটু আগে শিখলাম। এডিটি মানে 24 ঘন্টা ট্রাফিক, তাই তো? এখন বলো 24 ঘন্টার ট্রাফিক হচ্ছে এডিটি। আমি যদি বলি এখন 1 ঘন্টার ট্রাফিক কত, তাহলে কিভাবে বের করবা? স্যার 24 দিয়ে ভাগ দিব। 24 দিয়ে ভাগ করলে আসলে আমাদের বের হবে না। কারণ যদি 24 দিয়ে ভাগ করলে বের হতো যদি 24 ঘন্টা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকতো। কিন্তু আমরা কি জানি? আমরা জানি পিক টাইমে অনেক বেশি ট্রাফিক থাকে, অফ পিকে অনেক কম থাকে। আবার রাত 2টা 3টা 4টার দিকে হলো কোনো ভেহিকেলই চলবে না। সো 24 দিক দিয়ে ভাগ করলে আমরা পিক টাইমে ট্রাফিক পাবো না। তার মানে আমরা এটা কিভাবে করি, এডিটি যেটা থাকে সেই এডিটির সাথে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, গুণ করলে পিক আওয়ারের ট্রাফিক পাই। এই যে ফ্যাক্টরটা দিয়ে গুণ করি, এই ফ্যাক্টরটার নাম হচ্ছে কে ফ্যাক্টর। মনে থাকবে, এখানে দেয়া নাই, বাট এটার নাম হচ্ছে কে ফ্যাক্টর। তাহলে কে ফ্যাক্টরের ভ্যালু, টিপিক্যাল ভ্যালু এখানে দেয়া আছে কিনা দেখি একটু। সাধারণত ধরো 0.1 এই ধরনের ভ্যালু থেকে 0.1314 এরকম একটা ভ্যালু থাকে। তাহলে এটা ভ্যালু মুখস্থ করতে হবে না, তোমরা যে জায়গার ডিজাইন করবে সেটার ম্যানুয়াল থেকে এটা ভ্যালুটা নিয়ে নিতে হবে, কে ফ্যাক্টর। তার মানে কে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের কি পরিমাণ ভেহিকেল ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, কে ফ্যাক্টর। নেক্সট আমরা যদি দেখি যে আমাদের আমাদের এই দেখো এখানে কিন্তু আছে কে ফ্যাক্টর। আর কে ফ্যাক্টর সাধারণত 0.01 পয়েন্ট ফর মেনি হাইওয়েজ। ঠিক আছে, কে ফ্যাক্টর ডিফারেন্ট হইতে পারে,
বাট আমাদের এখানে হলো কে ফ্যাক্টর, মানে এটা ধরে নিলাম। তাহলে 1 ঘন্টা ট্রাফিক এডিটি বা এডিটি যদি থাকে, একে আমরা কে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ঘন্টায় চলে আসলো। এখন মনে করো যে আমার দুই পাশে মিলায় ভেহিকেল পাচ্ছি, এটাকে যদি আমি চাই যে দুই পাশে কোন পাশে কত সেটা, তাহলে আমার যে ফ্যাক্টরটা এটা হলো ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন যদি জানি 50%, তার মানে কি 0.5, 0.5 বললে আমার টোটাল 100 ভেহিকেল গেলে এই ডিরেকশনে 50টা ভেহিকেল, এই পাশেও 50টা ভেহিকেল। বাট বাস্তবে আমরা কি দেখি, বাস্তবে দেখি এরকম 50-50 হয় না। কেন হয় না? কারণ মর্নিং এর সময় দেখবা যে বাসা যেদিকে সেখান থেকে অফিসের দিকে ভেহিকেল, ওই পাশের লেনে ভেহিকেল বেশি, আর উল্টা পাশের লেনে ভেহিকেল কম। আবার সন্ধ্যায় ফেরার সময় দেখবা যে অফিস থেকে বাসা অভিমুখে ভেহিকেল বেশি অন্যদিকে। সো আমি যে দিকের হচ্ছে মানে ডিজাইন করতে চাই সেই দিকে ধরো আমি ভেহিকেল যদি এই ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনটা যদি জানে থাকি, আমি ধরো জানলাম 0.6, তাহলে ADT ইন্টু কে ফ্যাক্টর ইন্টু ডি। ডি হচ্ছে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। এই দেখো, ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের ডি। এই ডিটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এই, তাহলে আমরা কয়েকটা শিখলাম। এখন আসি দুইটা ছোট জিনিস শিখবো। একটা হচ্ছে ডিজাইন, আর একটা হচ্ছে ডিজাইন ডিজাইন স্পিড। পরীক্ষায় কিন্তু আসে রাইট শর্ট নোট অন ডিজাইন স্পিড। আর একটা আসে রাইট শর্ট নোট অন ডিজাইন ভেহিকেল। প্রথমে আসি ডিজাইন ভেহিকেলটা দিয়ে। একটা ভেহিকেলের কি কি ডাইমেনশন থাকে বা কি কি জিনিস আমরা ইউজ করি নর্মাল ডিজাইন করার জন্য? একটা হচ্ছে উইড, তাই তো? তারপর কি ইউজ করি? উইড। 2 নাম্বার লেন্থ, উইড, লেন্থ। তারপরে 3 নাম্বার হচ্ছে হাইট। 3 নাম্বার হাইট। 4 নাম্বার ওয়েট। বলো কোনটা বুঝলাই? ডিজাইন স্পিড, ডিজাইন ভেহিকেল বলতে আমরা কি বুঝি? এমন একটা ভেহিকেল যার ডাইমেনশনের প্রেক্ষাপটে আমরা রোডের ডাইমেনশনটা ফিক্স করি, সেটা হচ্ছে ডিজাইন ভেহিকেল। এখন সাধারণত ডিজাইন ভেহিকেল কোনটা? ওই রোড দিয়ে যে সবচেয়ে বড় ভেহিকেল যেগুলো চলাফেরা করবে সেইগুলাই হচ্ছে ডিজাইন ভেহিকেল। তার মানে আমার মনে করো যে এরকম একটা রোড আছে, এই রোড দিয়ে আমি যদি জানি আমার সবচেয়ে মোটা ভেহিকেলটা হচ্ছে এরকম, তাহলে আমার কি লেন উইডথ এর থেকে চিকন হলে তো সে যেতে পারবে না। সো উইডথটা ইম্পর্টেন্ট। 2 নাম্বার লেন্থ, আমার সবচেয়ে বড় ভেহিকেলটাও এরকম টার্ন নিতে পারতে হবে। তার তার জন্য হচ্ছে সবচেয়ে বড় ভেহিকেলটা থেকে লেন্থ, কোন লেন্থটা ধরে আমি ডিজাইনের চিন্তা করব সেটাই বলতেছে হচ্ছে লেন্থ, লেন্থ অফ এ ভেহিকেল। হাইট, হাইট মানে আমাদের অনেক সময় ভেহিকেল আন্ডারপাস, ওভারপাস, টানেলের মধ্যে দিয়ে যায়। তো ভেহিকেল যেন ফ্রিলি যাইতে পারে সেই জন্য আমরা সিভিল কনস্ট্রাকশন গুলা লার্জেস্ট সাইজ অফ ভেহিকেলের থেকে একটু বেশি হাইটে করি, তাহলে হাইট অফ দ্য ভেহিকেল। আরেকটা হচ্ছে ওয়েট অফ দ্য ভেহিকেল। তবে ওয়েট অফ দ্য ভেহিকেল মনে রাখো, ওয়েট অফ দ্য ভেহিকেলের উপরে কিন্তু জিওমেট্রিক ডিজাইন নির্ভর করে না। ওয়েট অফ দ্য ভেহিকেলের উপর নির্ভর করে যে স্ট্রাকচারাল ডিজাইন অফ রোডওয়ে, মানে একটা ভেহিকেল যখন আমরা ডিজাইন করি ওই রোডটা কি ধরনের ক্যাটাগরির মধ্যে পড়তেছে, সেটা হচ্ছে আমাদের ওয়েট। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন হয় রাইট শর্ট নোট অন ডিজাইন ভেহিকেল, তাহলে কি বলতে হবে? যে ভেহিকেলটার ডাইমেনশন ধরে আমরা ডিজাইনটা করি সেইটাই হচ্ছে আমাদের ডিজাইন ভেহিকেল। এই চার পক্ষে আমরা অনেক মানে ডিজাইন ভেহিকেল বা এইগুলা হচ্ছে আমরা এই 4টা পয়েন্ট, তাহলে উইডথ, লেন্থ, হাইট এন্ড ওয়েট, ঠিক আছে? নেক্সট আসো ডিজাইন স্পিড। ডিজাইন স্পিডটা কোনটা? যে স্পিডটা ধরে রাস্তার ডিজাইন করা হয় সেই স্পিডটাকে বলা হয় ডিজাইন স্পিড। বলো তো স্পিড লিমিট বড় নাকি হচ্ছে ডিজাইন স্পিড বড়? স্পিড লিমিট।
স্যার স্পিড লিমিট ডিজাইন বড়, স্পিড ডিজাইন ডিজাইন স্পিডটা স্পিড বড়। তো ডিজাইন স্পিড হচ্ছে আমরা 90 ধরে থাকলে সাধারণত ফিল্ডে যেটা স্পিড লিমিট থাকে 85, তার মানে ওইটার থেকেও যদি আর একটু বেশিতে কেউ ড্রাইভ করে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে। ডিজাইন, তাহলে ডিজাইন স্পিড হচ্ছে সেই স্পিডটা, যে স্পিডটা ধরে আমাদের রাস্তাগুলা ডিজাইন করা আছে সেটা হচ্ছে ডিজাইন স্পিড। ডিজাইন স্পিডটা কেন ইম্পর্টেন্ট? ডিজাইন স্পিডটা হলো এমন একটা জিনিস যার দ্বারা অনেকগুলা জিওমেট্রিক ডিজাইনের কম্পোনেন্ট হলো ওটার উপর নির্ভর করে। ডিজাইন স্পিড সাধারণত 15 থেকে 75 মিটার পার আওয়ার বা 20 থেকে 100 120 কিলোমিটার পার আওয়ার। পরীক্ষা এটাও আসে, রাইট শর্ট নোট অন ডিজাইন স্পিড, কয়েকবার দুইটাই একসাথে আসছে, রাইট শর্ট নোট অন ডিজাইন স্পিড অ্যান্ড ডিজাইন ভেহিকেল। বলো এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? এখন দেখো আমরা হ্যাঁ, এটা দেখো, একটা একটা টিপিক্যাল রোডের ক্রস সেকশন যদি আমরা চিন্তা করি, এই লাল দাগ দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু রাস্তা, সাইডের জায়গা আছে যেখানে ইলেকট্রিক পোল, পোস্ট যেগুলো থাকে, তারপর এরকম একটা স্লোপিং হয়ে উপরে ওঠে রাস্তাটা, কারণ নর্মাল জায়গা থেকে রাস্তাটা একটু উঁচা জায়গায় থাকে। এই আবার এরকম নিচে নেমে যায়। এই এখন দেখো, মেইন রাস্তা কিন্তু এখান থেকে এই অংশটা আমরা দেখতেছি, রাস্তার কিছু কম্পোনেন্ট আছে, এই অংশটার মধ্যে ইলেকট্রিক পোস্ট, গ্যাসের লাইন, এই সমস্ত থাকে। এই এই জায়গাটা হচ্ছে আমাদের, এই দুইটা, এটা হলো স্লোপিং একটা জায়গা, স্লোপ। তারপর মেইন রাস্তা কিন্তু, মেইন রাস্তা এখান থেকে এইটুকু হচ্ছে মেইন রাস্তা, ঠিক আছে। এখান থেকে এইটুকু হচ্ছে ড্রেন, এখান থেকে এইটুকু ড্রেন, পানি টানি ঢোকার পথ, ঠিক আছে। এইটুকু হলো মেইন রাস্তা, আর এইটুকু হচ্ছে স্লোপ। তা তোমাদের পরীক্ষা এটা আসে, ড্র এ টিপিক্যাল ক্রস সেকশন অফ এ রোডওয়ে, তাহলে এরকম একটা ছবি আঁকতে হবে, বাট এই ডাইমেনশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এখন আমরা আসি যে এখানে একটা জিনিস বুঝবো কিন্তু, এই রাস্তাটা আর এই রাস্তাটা আমরা যদি বড় করে দেখি তাহলে বুঝতে পারবা যে রাস্তার এই সেন্টার পয়েন্টটা একটু উঁচা থাকে। এখান থেকে, এখান থেকে একটু উঁচা থাকে, যেটা হলো খালি চোখে বোঝা যায় না। এই জায়গাটাকে বলা হয় পেভমেন্ট ক্রাউন। পেভমেন্ট ক্রাউন হচ্ছে খুব অল্প একটা পার্সেন্টেজ, মনে করো যে মাইল্ড একটা স্লোপ, খালি চোখে বোঝাও যায় না, যাতে করে বর্ষার পানি এসে দুই দিক দিয়ে পানি চলে দিয়ে ওইখানে ড্রেনেজের মধ্যে চলে যায়, ঠিক আছে। এইটা
আর এই জায়গা এখান থেকে এইটুকু হলো যাওয়ার লেন, আর এখান থেকে এইটুকু হচ্ছে আসার লেন। এখন লেন গুলা কয়টা থাকে? এপাশে একটা, এপাশে একটা থাকতে পারে, এপাশে দুইটা, এপাশে দুইটা থাকতে পারে, এই দুই পাশ মিলায় তিনটা থাকতে পারে। এইগুলা এইগুলা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে স্লোপ, এই স্লোপ দিয়ে দিলাম। তারপরে এখানে গার্ড রেল থাকে, এই সমস্ত সবকিছু এগুলো আমাকে ক্লিয়ারলি দেখাতে পারতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কম্পোনেন্ট গুলা একটু একটু দেখি, কি কি কন্ট্রোল কম্পোনেন্ট আছে। তোমরা কিন্তু বইটা পড়বা ভালোভাবে। এক নাম্বার হচ্ছে দেখো কি বলতেছে, ট্রাভেল লেন, মানে যে অংশটা হলো ভেহিকেল মুভ করতেছে ওইটা হলো ট্রাভেল লেন। আর তারপরে শোল্ডার টোল্ডার দুই পাশে থাকে, সেগুলা সেগুলা আমরা দেখতেছি না। হাইওয়ে ট্রাভেল লেন কয়টা থাকে? একদম সিম্পল থাকলে দুইটা লেন থাকে, একটা যাওয়ার একটা আসার। যখন দুইটা লেন থাকে তখন মাঝখানে কিন্তু ডিভাইডেড দিয়ে সেপারেট করা হয় না, কারণ তা নাহলে কিন্তু সেপারেট করলে কি হবে, এপাশে একটা ভেহিকেল যদি আটকে যায় তাহলে এই পিছনের ভেহিকেল গুলো যাইতে পারবে না। সেই জন্য আমরা কি করি, সাধারণত যে এই যে টু লেন থাকলে, একটা যাওয়ার একটা আসার থাকলে এই লেন গুলা হলো করা হয় না। এই লেন গুলাতে হচ্ছে লেন গুলার মাঝখানে হলো ডিভাইডার দেয়া থাকে না, শুধুমাত্র দাগ দেয়া থাকে, ঠিক আছে? এখন কত লেন হইতে পারে? সাধারণত মনে রাখবা যে 10 ফিট লেন দিয়ে কিন্তু ভেহিকেল চলতে যাইতে পারে, 8 ফিট লেন ভেহিকেল চলতে পারে, 12 ফিট লেন হলে খুব ভালোভাবে ভেহিকেল চলতে পারে। আবার একটু আগে যেটা বলছিলাম যে বড় রোড গুলা হচ্ছে, বড় যে সমস্ত ভেহিকেল গুলা, এই সমস্ত রোড গুলা ভেহিকেল গুলা ঘুরতে গেলে অনেক জায়গা লাগে। তারপরে যদি আমরা দেখি থ্রি লেন, থ্রি লেন মানে হচ্ছে এরকম তিনটা তিনটা লেন মনে করো, এক, দুই, তিন। বা একটু অন্যভাবে আঁকি, এখানে দেখো তিনটা লেন, এই একটা লেন দিয়ে যাচ্ছে, এই একটা লেন দিয়ে আসতেছে, মাঝখানের লেনটা হচ্ছে চেঞ্জের জন্য ধরো এই ভেহিকেলটা এখানে এসে প্রথমে থাকলো এরকম জায়গায়, তারপরে পরে ভেহিকেলটা আবার ঘুরে এই স্ট্রিমে চলে গেল। এই ধরনের কিছু কাজের জন্য তিনটা লেন ইউজ করা হয়, বাট সাধারণত জোড় সংখ্যক লেন ইউজ করি আমরা, যে এক দুইটা লেন বা চারটা লেন বা ছয়টা লেন, আটটা লেন, ঠিক আছে? তাহলে ফোর লেন যদি থাকে তাহলে এক এক পাশে চারটা করে লেন থাকবে। বিদেশে সাধারণত বড় বড় হাই কোয়ালিটি রোড গুলা অনেকগুলা লেন থাকবে। ডিভাইডেড হাইওয়ে মানে যখন এক পাশ আর এক পাশ হাইওয়ের মধ্যে ডিভাইডার দিয়ে ভাগ করা থাকে সেটা হলো ডিভাইডেড হাইওয়ে। তারপরে হচ্ছে লিমিটেড অ্যাক্সেস হাইওয়ে, তোমাদের আগেই পড়াচ্ছি, যেগুলো অ্যাক্সেস কন্ট্রোল করা হয় সেগুলো হলো অ্যাক্সেস কন্ট্রোল হাইওয়ে। যেমন আমাদের এক্সপ্রেসওয়ে, শুধুমাত্র নির্দিষ্ট পথ দিয়ে ঢোকা যায় আর নির্দিষ্ট পথ দিয়ে বের হওয়া যায়, দ্যাট ইজ কল এক্সপ্রেস হাইওয়ে বা লিমিটেড অ্যাক্সেস হাইওয়ে, ঠিক আছে? তারপরে যদি দেখি পেভমেন্ট কাউন্ট, একটু আগেই বলে আসলাম, ধরো পেভমেন্টের সেন্টারটা একটু উঁচা থাকে, এত না, এত আমি আঁকছি এইভাবে, মানে এরকম থাকে হালকা, দেখলে বোঝা যায় না। এই জায়গাটা জায়গাটা একটা অ্যাঙ্গেল থাকে এরকম, এটাকে বলা হয় পেভমেন্ট কাউন্ট। কেন থাকে? যাতে করে এই দুই পাশের বর্ষার পানি সহজেই এই দুই পাশে যায়, এবং এইখানে যদি কোনো থাকে, ড্রেনেজের জন্য যেন ব্যবস্থা থাকে, তো পানিগুলা ওখানে নেমে মানুষজন তখন ওখান থেকে পানি ইউজ করে, ঠিক আছে? মানে মানে পানিটা এখান থেকে সরে যায় সহজে। কার্ভ, কার্ভ কনফিগারেশন কোনটা? শহরের রাস্তায় সাধারণত কার্ভ থাকে, এই দেখো একটা রাস্তা, এই পাশে পেডিস্ট্রিয়ান ওয়াকিংটা একটু উঁচায়, এই পাশেরও পেডিস্ট্রিয়ানটা একটু উঁচায়। যদি রাস্তাটা দেখি কেমন ভাবে চলে গেছে, এইভাবে চলে গেছে, দূরে চলে গেছে, ঠিক আছে? এই তাহলে হচ্ছে এই 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 অংশটাকে বলা হয় কার্ভ। এই কার্ভটা বিভিন্ন অ্যাঙ্গেলের হয়, সেই অ্যাঙ্গেলটা একটু আমরা দেখি। দেখো এইখানে যদি টিপিক্যাল কার্ভ গুলা আঁকতে বলে তাহলে তোমরা আঁকবা, কিন্তু
এই ডাইমেনশন গুলো দেওয়ার দরকার নেই, এই ডাইমেনশন গুলো লেখার দরকার নেই, কিন্তু যেন স্ট্যান্ডার্ড রেঞ্জের মধ্যে থাকে। এই ফ্রি হ্যান্ডে আঁকলেও হবে। আমরা এই 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 এইভাবে আঁকবো। আঁকার পর এই ডাইমেনশন গুলো দেওয়ার দরকার নেই পরীক্ষায়, ঠিক আছে? কোনোটা দেখো বেশি খাড়া, কোনোটা আবার দেখো এই জায়গাটা আবার একটু মাইল্ড স্লোপ, কোনোটা আবার দেখো একটু ডিফারেন্ট শেপের, কোনোটা আবার দেখো এক্সক্লুসিভ, এই ধরনের। সো কার্ভ কাকে বলে? টিপিক্যাল কার্ভ দেখতে কেমন হয়? তাহলে কি তোমাদের এই দুইটা শিখে রাখলেই হবে উইদাউট ডাইমেনশন। শোল্ডার কার্ভ যেমন আমরা দেখতে পাচ্ছি রাস্তা, মানে শহরের রাস্তার মধ্যে থাকে, শোল্ডার থাকে হচ্ছে হাইওয়েতে। শোল্ডারটা কেমন? দুই পাশের যে হাইওয়ে থাকে, হাইওয়ের পাশে যে কাঁচা অংশটা আমরা দেখি আমাদের হাইওয়েতে, ওইটা হলো শোল্ডার। কিন্তু এই শোল্ডার মানে যে কাঁচা অংশ ছিল তা না, বিদেশে এটা বিটুমিনেরও শোল্ডার থাকবে বা যে কোনো হাই কোয়ালিটির শোল্ডার থাকতে পারে। কিন্তু মনে রাখো যে শোল্ডার কিন্তু গাড়ি চালানোর জন্য না, ইমার্জেন্সি গাড়ি এখানে যাতে থামতে পারে। মনে করো যে একটা ভেহিকেলের ব্রেক ফেল করলো, তাহলে সে কোথায় যাবে? এখানে যাবে। একটা ভেহিকেল ম্যাল ফাংশনিং করতেছে, এই রাস্তার দুই পাশে যে জায়গা আছে সেখানে থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে শোল্ডার। তা শোল্ডার সাধারণত দেখবা যে 10 ফিট বা 3 মিটার এরকম হয়। এবং শোল্ডার গুলা কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে। শোল্ডার শোল্ডারে হচ্ছে নর্মাল ভেহিকেল চলতে দিবে না, যে সমস্ত ভেহিকেলের ইমার্জেন্সি দাঁড়াতে হবে সেই ভেহিকেল গুলো এখানে দাঁড়াবে। আর একটা হচ্ছে শোল্ডার থাকার উপকারিতা কি, একটা মনে করো যে এরকম কার্ভ একটা জায়গা, নিচে অনেক নিচু জায়গা, মানুষের ড্রাইভ করতে ভয় লাগে তখন, সেই জন্য কি থাকে, এরকম শোল্ডার থাকে। ধরো 2 মিটার শোল্ডার থাকলো, 2 মিটার শোল্ডারটা এমন ভাবে থাকে যাতে করে হচ্ছে এই মধ্যে মধ্যে এই পোস্ট বসানো যায়, ঠিক আছে? আর ছোট ছোট খুঁটি, কংক্রিটের পোস্ট এরকম বসা দিলাম। এবং দেখবা যে রাতে যাওয়ার সময় ভেহিকেল গুলা যখন লাইট এখানে পড়ে, এখানে রং করা থাকে, ভেহিকেল গুলার ওই লাইট রিফ্লেক্ট করে জল জল করতে থাকে। তাহলে শোল্ডার গেল। তারপরে গার্ড রেল, শোল্ডারের মধ্যেই যখন হচ্ছে আমাদের কিছুক্ষণ পর পর এরকম ভার্টিক্যাল পোস্ট বসাই, এটাকে বলা হয় গার্ড রেল। ড্রেনেজ ডিচ, ড্রেনেজ ডিচ কোনগুলা? ড্রেনের যে পয়েন্টটা থেকে পানি আদান প্রদান করে ওইটা হলো ড্রেনেজ ডিচ। স্লোপ কোনটা? স্লোপ হচ্ছে আমরা একটু আগেই দেখে আসলাম যে ভেহিকেল গুলা এরকম থাকে, তাহলে এটা একটা স্লোপ, এটা একটা স্লোপ। নেক্সট হচ্ছে রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে মানে হচ্ছে যে জায়গাটা রাস্তার জন্য অ্যালোকেটেড সেটা হলো পুরাটাই রাইট অফ ওয়ে। মানে ইলেকট্রিক পোল, পোস্ট, এইগুলো সব মিলাই ম্যাক্সিমাম যে পর্যন্ত ইউজ করা হয় সেই পর্যন্তই হচ্ছে রাইট অফ ওয়ে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে পড়াচ্ছি এই পর্যন্তই। নেক্সট আসছে আবার অনেক কিছু আমরা দেখবো। এখন বলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কেউ বুঝতে পারো নাই, শোনার দরকার, এগুলো বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা তোমরা সবাই ঢাকায় না ঢাকার বাইরে? ঢাকাই। ঢাকাতেই। কয়েকজন মানে ঢাকার এমন বাইরে। এমন কেউ আছে যে ঢাকার বাইরে যে বন্যায় আটকায় গেছো? স্যার আছে স্যার। আচ্ছা বলো, যে ঢাকার মধ্যে থেকে পানিতে আটকে আছো, এমন কেউ আছে? তা ঠিক আছে, শোনো, আজকে এই পর্যন্তই তোমাদেরকে পড়াচ্ছি। তোমাদের আর পড়াবো না, কারো যদি কোশ্চেন থাকে করো, আর না হলে তোমাদের আজকে এই পর্যন্তই, তোমাদের লিভ। তাহলে স্যার আমরা আজকে এই অ্যাটেন্ডেন্স কি পর্যন্তই নেবেন না স্যার? হ্যাঁ, বুঝি নাই। অ্যাটেন্ডেন্স কি নেবেন না স্যার? অ্যাটেন্ডেন্স হচ্ছে তোমাদের সবাইকে দিয়ে দিব, তিন তিন সেকশনকে।
থ্যাংক ইউ স্যার। অল্প। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। স্যার আসসালামু আলাইকুম।